খবর শুনছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। সিবিআই দপ্তরে রাত কাটল সন্দীপের, জনরসের ভয়ে নিজামেই স্বাস্থ্য পরীক্ষা। পুলিশের আচরণে তীব্র অসন্তোষ বিচারপতির, 7 দিনের মধ্যে হলফনামা চাইল হাইকোর্ট। তৃণমূল বনাম তৃণমূল, 160 স্কিমের টাকা লোপাটের অভিযোগ। টিভিতে হঠাৎই বিস্ফোরণ, নিজাম প্যালেসে কর্মী আবাসনে আগুন। লাভলির বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের, সতর্ক করল দলও। ধিক ধিক ধিক্কার গানের স্লোগানে পথেই রাত কাটল ডাক্তারদের। হঠাৎ জাতীয় সঙ্গীত গেয়ে উঠলেন ডাক্তাররা। 10 দিনের মধ্যে ফাঁসি বাধ্যতামূলক, বিধানসভায় পাস ধর্ষণ বিরোধী বিল 2024। প্রতিদিনের বাছাই করা সঠিক খবরগুলি পেতে অবশ্যই আমাদের ডেইলি নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছে বিস্তারিত আলোচনায়। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন সোমবার। আরজিকর কেন্দ্রিক আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন সন্দীপ। রাতভর নিজাম প্যালেসেই রাত কাটল সন্দীপ ঘোষের। সূত্রের খবর, দফায় দফায় জেরা করা হয়েছে তাকে। সূত্রের দাবি, জনরসের আশঙ্কায় নিজাম প্যালেসে মেডিকেল টিম আনিয়ে সোমবার রাতে স্বাস্থ্য পরীক্ষা হয় সন্দীপের। আজ আলিপুরের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে। সূত্রের খবর, সিবিআই এদিন সন্দীপ ঘোষকে আদালতে তুলে 14 দিনের জন্য হেফাজতে চাইতে পারেন। শুধু সন্দীপই নয়, তার সঙ্গে গ্রেফতার হওয়া আফসার আলী খান, সুমন হাজরা ও বিপ্লব সিংকেও এদিনই আদালতে তোলা হবে। আফসার সন্দীপের নিরাপত্তারক্ষী, সুমন ও বিপ্লব ভেন্ডার। আরজিকর হাসপাতালে চিকিৎসা সামগ্রী সরবরাহের দায়িত্বে ছিল যেসব সংস্থা, তারই 2 কর্তা। সূত্রের খবর, সন্দীপকে গ্রেফতারের পর জেরার জন্য খুব কম সময়ই পেয়েছেন তদন্তকারীরা। যদিও 15 দিনের জিজ্ঞাসাবাদে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে খবর। বিশেষ করে যেদিন সিবিআই সন্দীপের বাড়িতে হানা দিয়েছিল, বোচকা বেঁধে নথি নিয়ে এসেছিল, সেই সমস্ত নথির আড়ালে বড় কোনো রহস্য লুকিয়ে আছে কিনা তা নিয়ে প্রশ্নের অবকাশ আছে। মূলত সিবিআই খোঁজ নিচ্ছে একজন মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষের দায়িত্বে কী কী ছিল, কোন কোন দায়িত্ব তিনি সামলাতেন, হাসপাতালে কোনো টেন্ডারের ক্ষেত্রে অধ্যক্ষের ভূমিকা কী ছিল, কোন সংস্থা দায়িত্ব পাবে তার সর্বোচ্চ সিদ্ধান্ত কে নিতেন, টেন্ডারের নিয়ম কী, টেন্ডার কমিটিতে কারা কারা থাকতেন, সবই জানতে চায় সিবিআই। আসছি পরবর্তী খবরে। নারী ও শিশুদের সুরক্ষা জোরদার করার লক্ষ্যে একটি ঐতিহাসিক পদক্ষেপে পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল 2024 পাশ করেছে। এর আগে বিধানসভার একটি বিশেষ অধিবেশনের সময় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক দ্বারা প্রবর্তন করা হয়েছিল এই বিলটি। বিলটি 5ই সেপ্টেম্বর কার্যকর হতে চলেছে। যদি ধর্ষকদের কর্মের ফলে ভিকটিমের মৃত্যু হয়, তাহলে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী 2 দিনের বিশেষ অধিবেশনের আজ দ্বিতীয় দিন। এই বিশেষ অধিবেশনে ধর্ষণ বিরোধী আইন পাশ করা হয়েছে। এই বিলের নাম অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড। ধর্ষণ বিরোধী যে সংশোধনী আইন আনা হয়েছে তা কেবলমাত্র পশ্চিমবঙ্গের জন্যই কার্যকর হবে বলেই সূত্রের খবর। এ কমিটির বৈঠক শেষ হয়েছে। নারী ও শিশুর ওপর অত্যাচারের চটজলদি বিচারের লক্ষ্যে সংশোধনী আইন প্রস্তাবিত হতে চলেছে। পূর্বের আইন অনুযায়ী অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার কথা বলা হয়েছে, কিন্তু সংশোধনী আইনের প্রস্তাবে আমৃত্যু কারাবাস ও জরিমানার কথা বলা হয়েছে। এই বিলে বলা হয়েছে, ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হলে ঘটনার 10 দিনের মধ্যে অভিযুক্তকে ফাঁসি দেওয়া হবে। এছাড়াও ধর্ষণের মামলা নথিভুক্ত করতে ব্যর্থ পুলিশ কর্মীদের বরখাস্ত করা বাধ্যতামূলক। গত মাসে রাষ্ট্র পরিচালিত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন মহিলা ডাক্তারকে নৃশংস ধর্ষণ ও হত্যার পর ব্যাপক জনরোষের পরিপ্রেক্ষিতে বিলটির প্রবর্তন করা হয়েছে। মর্মান্তিক ঘটনাটি সরকারকে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে প্ররোচিত করেছে, যার ফলে বিধানসভার 2 দিনের বিশেষ অধিবেশনে আহ্বান করা হয়েছে। আসছি পরবর্তী খবরে। নবান্ন অভিযানের আগের দিন 4 ছাত্রকে গ্রেফতার করা হয় হাওড়া থেকে। এই নিয়ে হামলাও হয় কলকাতা হাইকোর্টে। শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার নামে ওই 4 ছাত্র নিখোঁজ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরের দিনই তাদের ছেড়ে দেয় পুলিশ। পুলিশের এমন আচরণ নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আজ মঙ্গলবার আদালতের নির্দেশ মতো হাইকোর্টে রিপোর্ট জমা দেয় রাজ্য সরকার। তবে মামলাকারীদের আইনজীবী দাবি করেন, বিধি মেনে গ্রেফতার করা হয়নি। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বক্তব্য, গ্রেফতার বিধি মেনে হয়েছে কিনা হলফনামা দিয়ে তথ্য প্রমাণ সহ তা জমা দিতে হবে রাজ্যকে। মামলাকারীর আইনজীবী বলেন, কোনো আইন বিধি না মেনে গ্রেফতার করা হয়েছে ওই 4 জনকে, আবার ছেড়েও দেওয়া হয়েছে। আদালতের স্পষ্ট অবস্থান, কোনোভাবেই এটা করা যায় না। বিধি মেনে কাজ করতে হবে পুলিশকে। আগামী 7 দিনের মধ্যে সব পক্ষকে হলফনামা ও তার পাল্টা বক্তব্য জানাতে হবে। আগামী 9ই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, আরজিকরের ঘটনার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সব মহলে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে লালবাজারের সামনে সোমবার রাত থেকে অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তাররা। রাতভর চলছে অবস্থান। আসছি পরবর্তী খবরে।
স্বচ্ছ ভারত মিশনের টাকা লোপাটের অভিযোগ এবার তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের 160টি স্কিমের পুরো টাকাটাই লোপাটের অভিযোগ। শৌচালয়ের টাকা চুরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল তুলছে, তাতে শোরগোল মালদহের রতুয়া। মালদার রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর 2 নম্বর পঞ্চায়েতের ঘটনা। জানা গিয়েছে, ওই পঞ্চায়েতের শাসক দলের সদস্য সাবিনা ইয়াসমিন, সেলিনা ইয়াসমিন, ধুলু শেখ আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন। অভিযোগ করেছেন, প্রথমবার টেন্ডার ডেকে 140টি কাজের বরাদ দেওয়া হয়েছিল, অথচ কোনো কাজ না করেই 140টা স্কিমের পুরো টাকাটাই আত্মসাৎ করেছেন প্রধান। কাজের স্বজনপোষণেরও অভিযোগ তুলেছেন। প্রকল্পের প্রায় 63 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে তদন্তের দাবি জানিয়ে বিডিওর দ্বারস্থ হয়েছেন অভিযোগকারীরা। অভিযোগকারী সদস্যদের আরও অভিযোগ, দ্বিতীয় পর্যায়ে পুনরায় ওই 160টি স্কিমের টেন্ডার দেওয়া হয়েছিল। সেই স্কিমগুলোর কাজ অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে করা হচ্ছে, এগুলো ব্যবহারের অনুপযুক্ত। রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজগুলো পরিদর্শন করে নিজের অসন্তোষ প্রকাশ করেন। এই প্রকল্পের কাজে ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার নির্দেশ দেওয়া হয় শ্রীপুর 2 নম্বর পঞ্চায়েতের প্রধানকে। এই বিষয়ে শ্রীপুর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান আনিকুল হক বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়ে থাকতে পারে। কাজের বরাত পাওয়ার ঠিকাদারি সংস্থাকে নির্দেশ দেওয়া হয় যাতে ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়। যারা কাজের মান নিয়ে অভিযোগ করছেন তারা দলের কেউ নন, নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্যই তারা অভিযোগ করেছেন। আসছি পরবর্তী খবরে। নিজাম প্যালেসের কর্মী আবাসনে আগুন, ঘটনাস্থলে রয়েছে দমকলের 4টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে দমকল কর্মীরা মনে করছেন টিভিতে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল 10টা নাগাদ নিজাম প্যালেসের কর্মী আবাসনের 6 তলায় আগুন লাগে। দমকল কর্মীরা জানাচ্ছেন, আবাসনের একটি পুরনো টিভির শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। টিভি ক্যাবিনেটের পাশেই রাখা ছিল শুকনো জামা কাপড়, সেই কাপড়েও আগুন ধরে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে থাকে, তবে সিপিডাব্লিউডির তৎপরতায় নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থাতে আগুন দ্রুতই আয়ত্তে আনা যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল, তারপর পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা যায়। নিজাম প্যালেসের এক কর্মী বলেন, একটা টিভি থেকেই আগুন লাগে, টিভিটা ফেটে যায় আর আগুন ছড়িয়ে পড়তে থাকে। আমাদের নিজস্ব ফায়ার ফাইটিং টিম ছিল, তারাই তৎপরতার সঙ্গে কাজ করেছে। কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহত হয়নি। আসছি পরবর্তী খবরে। বদল হয়ে গিয়েছে, এবার বদলাও নিতে হবে। দলীয় কর্মসূচিতে এমনই বার্তা দিয়েছিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। নাম করে সুজন চক্রবর্তী, সায়ন বন্দ্যোপাধ্যায়কে আক্রমণও শানান, সেই লাভলিকেই এবার সতর্ক করল দল। অন্যদিকে লাভলি মৈত্রের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। স্পষ্ট ভাষায় বার্তা দেন তিনি, নাগরিক, সমাজ, চিকিৎসক, সমাজের কণ্ঠ কোনোভাবেই রুদ্ধ করার চেষ্টা চলবে না। নিজের মত প্রকাশের স্বাধীনতা সকলেরই আছে। দলের সেকেন্ড ইন কমান্ডের এহেন বার্তার পরই কাঞ্চন মল্লিক নিজের মন্তব্যের জন্য ফেসবুকে ভিডিও পোস্ট করে ক্ষমা চান। মঙ্গলবার সতর্ক করা হয় লাভলি মৈত্রকে। দলের শীর্ষ নেতৃত্ব তাকে সতর্ক করেন বলে তৃণমূল অন্দরের খবর। এ ধরনের মন্তব্য করে জটিল পরিস্থিতিকে আরও জটিল করা থেকে বিরত থাকার বার্তাই দেওয়া হয়। এ বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, সতর্ক করাটা উচিত। পরপর উত্তরবঙ্গের মন্ত্রী, কালনা ক্যানিংয়ের বিধায়ক, সোনারপুরের বিধায়ক, পুরো কুকথা স্টোর চলছে, হুমকি উস্কানি চলছে। তবে তৃণমূলের সতর্ক করার কি মানে তাও জানি না। তবে আমি লাভলিদের কাউন্ট করি না, কম বয়স, কিছু বোঝে না, এসব বদহজম। আসছি পরবর্তী খবরে। গানের স্লোগানে রাজপথে রাত জাগলেন চিকিৎসকেরা। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটানা ধর্নায় ডক্টররা। সোমবার রাতভর ধর্নার পর মঙ্গলবার সকালেও রাস্তাতেই বসে তারা। ব্যারিকেডের সামনে হল্লাবল চিকিৎসকেদের। দাবি একটাই, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এসে দেখা করতে হবে তাদের সঙ্গে। সন্দীপ ঘোষের গ্রেপ্তারিতে খুশি তারা, তবে সন্দীপের গ্রেপ্তারি আরজি করে দুর্নীতি মামলায়। ডাক্তারি পড়ুয়া ধর্ষণ খুন মামলার কালপ্রিটদের গ্রেপ্তার করার দাবিতে অনড় তারা। কোনোভাবেই অবস্থান প্রত্যাহার নয়, সাফ জানিয়ে দেন জুনিয়র ডক্টররা। সোমবারই তারা জানিয়ে দিয়েছেন 36 ঘন্টা থেকে 72 ঘন্টা অবধিও টানা ডিউটি করেন তারা, ফলে এই অবস্থান চলবে। সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল 16 থেকে 17 ঘন্টা অতিক্রান্ত। লালবাজারের সামনে বসে জুনিয়র ডক্টররা। সারা রাত রাস্তায় বসে থাকা এক জুনিয়র ডক্টর স্পষ্ট বলেন, বিনীত গোয়েল পিছনে দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন। প্রথমে পুলিশ প্রশাসন বলেছিল সুষ্ঠু শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন করে। আমরা একবারও ব্যারিকেড ভাঙার চেষ্টা করিনি, তা টপকাতেও যায়নি, কিন্তু আমাদের সেসব দিয়েই ঘিরে রাখা হয়েছে। আমরা তো ডক্টর, অপরাধী নই। সোমবার লালবাজার অভিযান ছিল জুনিয়র ডক্টরদের। কলকাতা পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পুলিশ কমিশনার বা সিপির পদত্যাগ দাবি করেন তারা। মিছিল করে সোমবার লালবাজারমুখী হলেও লালবাজারের অনেক আগেই আটকে যান তারা।
ফিয়ার্স লাইনে 9 ফুট উঁচু লোহার ব্যারিকেড, পুলিশের 6 লাভ ছিল ওই চত্বর। ব্যারিকেডেই মিছিল থামিয়ে দেন পুলিশ। এরপর পুলিশ ডাক্তারদের কথা কাটাকাটি শুরু হয়। দাবি একটাই, হয় লালবাজার যেতে দিতে হবে বা সিপিকে এসে কথা বলতে হবে। পাল্টা পুলিশ দাবি করে 20 জনের তালিকা দিয়েছিলেন আন্দোলনকারীরা। সেই আন্দোলন 20 জন যেতে চাইলে পাল্টা পুলিশ দাবি করেন 20 জনের তালিকা দিয়েছিলেন আন্দোলনকারীরা। সেই 20 জন যেতে চাইলে কোনো আপত্তি নেই, সকলকে একসঙ্গে যেতে দেব না।